5 আগস্ট ঘিরে নিরাপত্তার হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুরের হিন্দুপল্লীতে হামলায় জড়িত কাউকে ছাড় নয়। সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার চেক উদ্ধার। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ডিএমপি, 24 ঘন্টায় গ্রেফতার 186। নারকীয় আশুলিয়া স্মরণে সাভারে চলছে বিএনপির সভা। নরসিংদীতে এনসিপির জুলাই পদযাত্রা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। সিলেটের শিক্ষার্থী সুমেল হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন। চট্টগ্রামে আলাদা মামলায় 13 জনের কারাদণ্ড। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও কাটেনি দুর্ভোগ। এখনো পানিবন্দী 5,500 পরিবার, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে পুরো খবর। আগামী 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশে কোনো নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি জানান, আগস্ট ঘিরে বিশেষ অভিযান ডিএমপির এখতিয়ার। রংপুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার হতে চলেছে প্রায় 1 বছর। এই উপলক্ষে চলতি বছরের জুলাই আগস্ট নিয়ে নানা কর্মসূচি নিয়েছে সরকার। 5 আগস্ট পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার দুপুরে সচিবালয়ে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 5 আগস্ট ঘিরে কোনো হুমকি নেই। না, 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। আগস্ট সামনে রেখে ডিএমপির বিশেষ অভিযান শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটনে চলছে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা হলো ডিএমপির অভিযান। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান হচ্ছে। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশন জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটা ওখানে দরকার হয়েছে দেখে ধরছে। এখন এইটা বিশেষ অভিযানটার ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের ওখানে ডিটেল আপনি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা জানেন, তাদের আমরা সবাই তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার তালিকা আজই রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের আগে এ কথা জানান তিনি। বলেন, জুলাই সনদের সিদ্ধান্তগুলো বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হবে। জানান, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করতে সব দলই একমত হয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 22তম দিনে সংসদে নারীর প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রের মূল নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আলোচনাটা আমরা দ্রুত গতিতে অগ্রসর করতে হবে। আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত বা যদি প্রয়োজন হয় আরো কিছুটা দীর্ঘমেয়াদে, এবং কালকে আমরা সুস্থতা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটা সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাড়ানো এবং সরাসরি নির্বাচন, তার আরেকটা কথা বলেছিল, আজকেও মনে করিয়ে দিই যে কথার কথা, আসন সংখ্যা বৃদ্ধি হলো কিন্তু সরাসরি ভোট হলো না। এখন যেটা হয়, আসন সংখ্যা বৃদ্ধিতে ওই ফল ঘটবে, তাহলে এই বিষয়টা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা অনেকের মত, এই কথাটাই আবার রিপিট করছি। তো এখন আমি বুঝি পথ কি থাকবে। আমার মনে হয় এই আলোচনার অপ্রয়োজনীয়। আমাদের নারীদেরকে এবং আমরা যারা এটার পক্ষে আন্দোলন করে দাবি আদায়ের চেষ্টা করতে হবে, এবং নিশ্চয়ই আমি মনে করি যে আগামীতে আন্দোলন করে এই যে সংরক্ষিত নারী আসন বাড়ানো এবং সরাসরি নির্বাচন, এটা অবশ্যই বাংলাদেশে প্রতিষ্ঠা করা যাবে। সেটা তাদের উপরে ছেড়ে দেন। এইখানে অন্যভাবে যে আলোচনাগুলো এসেছে আমরা এর সাথে পুরোটাই দ্বিমত পোষণ করছি এবং এটাকে প্রয়োজনীয় মনে করছি না। ধন্যবাদ সবাই। প্রিন্স, আপনার বক্তব্যের একটি শব্দ একটু আপত্তি তুলবো আমি ব্যক্তিগতভাবে। অপমানজনক কমিশন কাউকে অপমান করার চেষ্টা করছে না। এখন আপনি যে বললেন যে এটা কালকের আলোচনার পরে না আনলে ভালো হতো, কিন্তু এইখানে গতকাল বিকেলের উপস্থিতি থেকে তো সকলে বললো যে এটা লিখে আনুন। এখন ওনাদেরকে ডিসরিগার্ড করা কি ঠিক ছিল? কমিশন সেটা করতে পারে না। এবং বারবার কালকে বলা হচ্ছে অন প্রিন্সিপাল আমরা কিন্তু এগ্রি করেছি যে 100 আসনে নারীদের একজন আসন
100-তে উন্নীত করা হবে। সাইফুল ভাই, আপনি উপস্থিত ছিলেন, আমি কি কথাটা বলেছিলাম? আমি স্পষ্ট করে বলেছিলাম যেটা অন প্রিন্সিপালের জায়গাটা ঠিক আছে, সেই জায়গায় যাওয়ার পথটা কি, প্রসিডিউরাল বিষয় নিয়ে তো ডিফারেন্সটা। সেই জায়গায় বলা হয়েছিল 50টা রাখুন, 50টা রাখা হয়েছে। তারপরে অনেকে বলেছেন যে না 1/3 দেওয়া যাবে না ডিরেক্ট ইলেকশনে। আমরা বলেছি যে আপনারা 1/4 করেন, 1/5 করেন, এগ্রিয়েবল হচ্ছে না, তার একটা বিকল্প দিয়েছে। এতে মানে রেটরিক্যালি আপনি অবশ্যই পূর্ণত বোধ করতে পারেন, কিন্তু রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কথা বলছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার 5 আসামিদের মধ্যে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে কে চেক দিয়েছে তা প্রকাশ করেনি ডিএমপি। দুপুরে এক ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রতি মাসে ঢাকায় হত্যার শিকার হচ্ছেন 20 জন। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার কথা জানিয়ে উপ কমিশনার তালেবুর রহমান জানান, 24 ঘন্টায় 186 জনকে গ্রেফতার করা হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির এই ভিডিও ফুটেজ গত 17 জুলাইয়ের। দেখা যায় চাঁদার টাকা নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদের নেতৃত্বে 5 যুবক। গ্রেপ্তারের পর আসামিরা এখন রিমান্ডে। তাদের দেয়া তথ্যে একজনের বাসা থেকে উদ্ধার হয় 2,25,00,000 টাকার চেক। এই ঘটনায় মামলা হয়েছে কলাবাগান থানায়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, মোট 4টি চেকে এই টাকার উল্লেখ রয়েছে। তবে তদন্তের স্বার্থে চেক দেওয়া ব্যক্তির নাম বলেনি সংস্থাটি। এটা তদন্তাধীন রয়েছে। এটা রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। ব্রিফিংয়ে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে ডিএমপি। জানায়, সাম্প্রতিক সময়ে সংগঠিত সব অপরাধের জড়িতদেরই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে, এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে, এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। গত 24 ঘন্টায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে 186 জন, আর প্রতি মাসে গড়ে হত্যার শিকার 20 জন। এছাড়া গড়ে 46টি ছিনতাই ও 70টি চাঁদাবাজির ঘটনা ঘটে। সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে 46টির মতো ছিনতাই মামলার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এনসিপির অনুরোধে জুলাই অভ্যুত্থান স্মরণে 3 আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে করবে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানান ছাত্রদল সভাপতি। পরে ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদল নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন আলী আকাশ আকাশ। জুলাই অভ্যুত্থান স্মরণে 3 আগস্টের ঢাকা সমাবেশের স্থান সংক্রান্ত জটিলতা নিয়ে বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে 3 আগস্টের সমাবেশের জন্য ছাত্রদল লিখিত অনুমোদন পেলেও এনসিপির অনুরোধে উদারতার পরিচয় দিয়ে সমাবেশের স্থান পরিবর্তন করেছে। এনসিপির নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন। সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তবে গণহত্যায় জড়িত শিক্ষক ও কর্মচারীদের বিচার না করে ডাকসু নির্বাচনের সুফল নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আপনারা জানেন যে জুলাই আগস্টের 4 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোসর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন, সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি। এদিকে নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত এক দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণ অভ্যুত্থান নয়, শুধু বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রদলের অবদান নিয়ে কারো প্রশ্ন তোলার সুযোগ নেই। তীব্র দুঃশাসনের মধ্যে, সেই পুলিশি শাসনের মধ্যে, গোয়েন্দাদের জালের ভিতরেও জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেমেয়েরা তারা যেভাবে
এখানে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে রাকিব এবং নাসিরের নেতৃত্বে, যে অনেক জাল বিছানোর পরেও কেউ কেউ যে সেই জাল ছিন্ন করতে পারে, সেই দৃষ্টান্ত সেদিন আমরা দেখেছি। এ সময় তিনি নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। শ্রমিক ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান 2024-এর নারকীয় আশুলিয়া স্মরণে বিএনপি জনসভা শুরু হয়েছে সাভারের আশুলিয়ায়। বিকেল 3টার দিকে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে অংশ নিতে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শ্রীপুরের দারুল এহসান মাদ্রাসা মাঠে জমায়েত হন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা দেশে আর যেন কখনো ফিরে না আসে সে বার্তাই পৌঁছে দিতে চায় বিএনপি। আর দেশের নৈরাজ্যকর পরিস্থিতি উত্তরণের একটি পথ জনগণের ভোটে নির্বাচিত সরকার। 2024-এর গণঅভ্যুত্থানে সাভার আশুলিয়ার শহীদ ও আহত পরিবারের স্বজনদের সম্মাননা জানানো হবে এ সমাবেশে। শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আমরা সম্মাননা করব। নারকীয় হত্যাযজ্ঞ সারা দেশব্যাপী চালিয়েছে। এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং দল যদি জনগণের ভোটে দায়িত্ব পায় দেশ পরিচালনায়, অবশ্যই জাতির জন্য, মানুষের জন্য, আবার আপনাদের পরিবারের পাশে দাঁড়াবে। আর কোনো নৈরাজ্য যেন দেশে না হয়, আর যেন হানাহানি যেন না হয়, আর যেন কারো মায়ের বুক খালি না হয়, আর যেন পুলিশের এই নির্যাতন না হয়, এর জন্যই আমরা একত্রভাবে কাজ করতে চাই। মাইলস্টোনের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুজন এখনও আইসিইউতে। তবে তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা জানান, এ ঘটনায় বর্তমানে 33 জন ভর্তি আছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মঙ্গলবার তাদের মধ্যে 3 জন ছিল আইসিইউতে, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। দগ্ধদের চিকিৎসায় বুধবার সকাল থেকে ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে চীন এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 6 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বুধবার সকালে এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 জনের পক্ষে স্টেট ডিফেন্স অব্যাহতির আবেদন করেন। এর আগে গেল 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আদালত। সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। 2021 সালের 1 মে সিলেটের বিশ্বনাথে চাউল ধনী হাওরে বাবাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমেল। ঘটনার একদিন পর নিহতের বাবা ইব্রাহিম আলী আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে আলাদা মামলায় 13 জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত 11টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার চন্দ্রখোনা কদমতলী ইউনিয়নে এ অভিযান চালানো হয়। 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। চলতি বছরে 8 জুলাই সেই আপিলের শুনানি শুরু হয়।
তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে দুটা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে। বলছে যে হি ইজ টু সেট অ্যাট লিবার্টি ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। তো আমাদের জানা মতে আর কোনো মামলা নেই। ট্রাইব্যুনাল রায় বাতিল করলো এবং ওনাকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। তবে শুরুতেই বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে ছাত্র দল ও ছাত্র শিবির। বাম ছাত্র জোট আপত্তি তুলেছে ভোট কেন্দ্র নিয়ে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি তাদের। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলেছেন ভোট হবে নিরপেক্ষ ও উৎসব মুখর, কেউ বিশেষ সুবিধা পাবে না। কাজী শাহেদের প্রতিবেদন। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শুরুতেই তফসিল নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে প্রধান দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। কিন্তু বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি জামাতি প্রশাসন, মানে বিগত এই বর্তমানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর জামাতি একটা প্রশাসনের এক প্রকারের দখল হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত হয়েছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তাদের লেজরভিত্তিক সংগঠনরা বিশ্ববিদ্যালয়ে ভিসি থেকে শুরু করে রাকসুর কোষাধ্যক্ষকে জিম্মি করে তারা এই তফসিলটা ঘোষণা করা হচ্ছে। এখানে সমস্যা আছে যে কি, এখানে আমাদের মেন্টালিটির একটু সমস্যা। মেন্টালিটির সমস্যা কি যে আমার পক্ষে যদি কোনো সিদ্ধান্ত না আসে সেটাকে আমরা দায় চাপানোর একটা মানে ইয়াতে টেন্ডেন্সিতে চলে গেছি। এখানে তাহলে ছাত্র শিবির একজন ছাত্র সংগঠন হয়ে একটা ছাত্র সংগঠনে কীভাবে ওখানে লিড করবে ওখানে বা নির্দেশনা দিতে পারে, এটা তো যে কেউ জানে। বাম ছাত্র জোটের নেতারা তফসিলকে স্বাগত জানালেও ভোট কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তাদের। রাকসুকে আমরা স্বাগত জানাই, রাকসুর তফসিলকে। তবে আমাদের এই যে বহুল আকাঙ্ক্ষিত রাকসু, সেটা কোনোভাবে যাতে কারচুপির মাধ্যমে বা অন্যান্য সন্ত্রাসের মাধ্যমে নষ্ট না হয় সেটাও আমরা চাই। দেখা যাচ্ছে যে ছাত্র শিবির যখন দাবি করলো লাস্ট পর্যন্ত যায় রাকসু নিয়ে, তখনই আর কি প্রশাসন রাকসুর তফসিল ঘোষণা করলো। একাডেমিক ভবনে যদি ভোট কেন্দ্র স্থাপন করা, সেক্ষেত্রে যে নিরপেক্ষতা ভয়ভীতি প্রদর্শনের জায়গাটা থাকবে না। ছাত্রীদের হলে মব তৈরি করে হামলা, এবং সর্বশেষে আমরা দেখতে পাই আমাদের বাম জোটের ব্যানারে 27শে মে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী যে হামলাটা করে, এর দায়ভার আসলে প্রশাসন এড়াতে পারে না। রাকসু নির্বাচন উৎসবমুখর হবে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র উপদেষ্টা বলছেন সব প্রস্তুতি নিয়েই তফসিল দেয়া হয়েছে। সার্বিকভাবে নির্বাচনের প্রস্তুতি আছে জন্যই তফসিল ঘোষণা করা হয়েছে। কোনো অছাত্র তারা যেন প্রার্থিতা না পায়, এবং বৈধ প্রার্থী হতে হলে অবশ্যই তাকে নিয়মিত শিক্ষার্থী হতে হবে। কোনো দল বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ দেয়া হবে না বলছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বসেছি, ছাত্র দলের সঙ্গে তো বটেই, এবং তারা নির্বাচনের ব্যাপারে পজিটিভ রয়েছে। আমি যতদূর জানি 1962 সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর 14টি নির্বাচন হয়েছে, সবশেষ ভোট হয় 1989 সালে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কক্সবাজার শহর থেকে মেজবাউর রহমান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে লিংক রোড এলাকায় তার নিজ বাসার পাশের একটি জায়গায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর পুলিশের ধারণা তাকে ছাদ থেকে ফেলে দিতে পারে কেউ। নিহত মেজবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। শ্বশুরবাড়ি কক্সবাজার হওয়ায় সুবাদে দীর্ঘদিন ধরে কক্সবাজারের লিংক রোড এলাকায় ব্যবসা করে আসছিলেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হত্যা সম্পর্কে আসলে কনক্লুসিভ কোনো এখন বলা যাবে না, আমরা পোস্টমর্টমের পরে বলতে পারবো। আমরা পারিপার্শ্বিক অবস্থা বা সিসিটিভি কিছু ফুটেজ কালেকশন করতেছি পর্যালোচনা শেষে, এবং পোস্টমর্টমের দুইটা মিলে পর্যালোচনা আমরা বলতে পারবো। এখনো মন্তব্য করাটা যেহেতু একটা মানুষের মৃত্যু সংক্রান্ত কোনো কনক্লুসিভ মন্তব্য করা সঠিক মনে হবে না, তদন্তে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার কালীকছুই ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় এক পথচারী তাকে পড়ে থাকতে দেখে পরিবারকে জানায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বলেন, মঙ্গলবার শহরের নিরালার মোড়ে এনসিপির পদযাত্রায় ক্লাস চলাকালে শিক্ষার্থীদের পদযাত্রায় যেতে বাধ্য করা হয়। শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। গতকাল আমাদের এখানে একটা রাজনৈতিক দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল। তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্র নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়। তারা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষকদের সাথে তর্কাতর্কি করে, তখন শিক্ষকরা বাধ্য হয় মর্নিং শিফট ছুটি দেওয়ার জন্য। টাঙ্গাইলের ইতিহাসে কখনো মানে বিন্দুবাসিনীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা এরকম কোনো নজির আমার জানা নাই। গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে প্রাণ হারানো ফারিয়া তাসনিম জ্যোতির দাফন গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার বাগানপাড়ায় জ্যোতির মরদেহ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়। এ সময় তার দুই শিশু সন্তানের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। আম্মু কি আর আসবে না? শিশুর এমন প্রশ্নে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে প্রাণ হারানো ফারিয়া ইসলাম জ্যোতির মরদেহ মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার বাগানপাড়ায় পৌঁছালে তার যমজ দুই শিশু সন্তানের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পরে রাত ৯টার দিকে তার দাফন সম্পন্ন হয়। যখনই তিনি ছুটিতে আসতেন, সবার প্রতিটা মহল্লায় বাড়ি বাড়ি খোঁজ নিত কে কেমন আছে মুরব্বীদের। আমাদের মেয়ে আমাদের জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে গেল। সামান্য কিছু বয়স, তার ৩০টি বছর বয়স, তার দুটো সন্তান আছে, ৮ বছর বয়স যমজ। বোন চলে গেছে, এখন বাচ্চার দায়িত্ব আমাদের সবসময় আছে। সে যেভাবে ভালো থাকবে, আমার বোনের যেখানে যা প্রপার্টি আছে তার যে অংশীদার তারা হয়, আমরা বেঁচে থাকা অবস্থায় তার সব কিছু আমরা সংরক্ষণ করব এবং তাদের হাতে বোঝাই দেব। জ্যোতি দীর্ঘদিন রাজধানীর একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন। দুই যমজ সন্তান নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন তিনি। ডিউটিরত অবস্থায় গত রোববার গাজীপুরের ইম্পেরিয়াল হাসপাতালে ভিজিটে গিয়ে ফেরার পথে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় একটি খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন তিনি। ৩ দিন পর মঙ্গলবার সকালে শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করায় গেল রাতে নদী পাড়ে বসবাসকারীদের মধ্যে ছিল বন্যা আতঙ্ক। ডালিয়া ব্যারেজ পয়েন্টে মঙ্গলবার দিবাগত রাতে নদীটির পানি বিপদ সীমা ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হলেও বুধবার সকালে তা কিছুটা কমে। তাতেও প্লাবিত হয় অন্তত ১৫ প্রায়। পানিবন্দী হয়ে পড়েন অন্তত ৫,৫০০ পরিবার। চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। আরো জানাচ্ছেন সহকর্মী জামাল বাদশা। গেল মঙ্গলবার তিস্তায় হঠাৎ উজানের পানির চাপ বাড়ায় ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে পানি। এতে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী পাড়ে। রাতে পানির চাপে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী ও উত্তর এবং পূর্ব ডাউগাবাড়ি এলাকার ৩টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরে বুধবার সকাল থেকে কমতে থাকে নদীর পানি। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি কমলেও ভাটি অঞ্চলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৫,০০০ পরিবার। এতে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। বাড়িঘরে পানি ওঠায় রান্নাবান্না সহ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ডুবে গেছে নিম্নাঞ্চলের কাঁচা পাকা সড়ক ও মৌসুমি ফসলের ক্ষেত। গত রাত থেকে নদীর পানি, তিস্তা নদীর পানি প্রচণ্ড বেগে বাড়তেছে, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে যে স্তর আছে সেটাও হুমকির সম্মুখীন। আমাদের এলাকার নিম্ন অঞ্চলে বাড়িঘর যা আছে সব তলিয়ে যাচ্ছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, আবাদি জমি জমা যা আছে সব তলিয়ে গেছে। পানির কারণে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, ছোট ছেলে মেয়ে সবার খাওয়ার খুবই সমস্যা এবং রান্না বান্না করার প্রসেস নেই, বাড়িঘর। এদিকে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরাও। শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ে পানি থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। রাস্তায় পানি, এ কারণে আমাদের স্কুলে পানি উঠছে,
আমরা ক্লাস করতে পারছি না, ক্লাসেও পানি ঢুকছে, আমাদের স্কুল হচ্ছে না। এখন এখানে পানি উঠছে আদর্শপাড়া এমএই সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্ধন ইসমাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল গোবর্ধন হাইদেরিয়া মাধ্যমিক স্কুলে পানি উঠছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত বন্যার শঙ্কা নেই। বাঁধের ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানায় তারা। আমাদের আগামী 48 ঘন্টা পানি স্থিতিশীল থাকতে পারে, তবে আমাদের বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে প্লাবিত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদ সীমার অতিক্রম করায় পানিবন্দী 15 গ্রামের অন্তত 5,000 মানুষ। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন দুর্গতরা, বিস্তারিত জানাবেন। তো আসলে লালমনিরহাটের তিস্তা নদীতে গতকাল সকাল থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং সন্ধ্যার পরে দ্রুত গতিতে পানি বৃদ্ধি পায় এবং গভীর রাতে কিন্তু পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তিস্তা নদীর তীরবর্তী এলাকার কয়েকটি ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়, বিশেষ করে যেগুলো নিম্নাঞ্চল এবং চরাঞ্চল। সেই পানি কিন্তু পানিবন্দী হওয়া মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে। আজকে সকাল থেকে পানি কিছুটা কমতে থাকলেও ব্যারেজ পয়েন্টে এই মুহূর্তে যদি বলি যে এই মুহূর্তে কিন্তু তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে। তবে ব্যারেজ পয়েন্টে পানি কমলেও ভাটি অঞ্চলে কিন্তু এখনো পানিবন্দী অবস্থা রয়েছে প্রায় 5,000-এর উপরে পরিবার। এই মানুষগুলো কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকা এবং এই এলাকাতেও ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এটি একটি সড়ক, পাকা সড়কেও কিন্তু পানি আসলে রয়েছে এবং পাশেই পানিবন্দী অবস্থার বাড়িঘরগুলো ছেড়ে কিন্তু মানুষজন আশপাশের উঁচু স্থানে অথবা যে বাঁধের সড়ক রয়েছে সেই উঁচু বাঁধের সড়কে অবস্থান নিয়েছে। একটি বিষয় জানাতে চাই, গতকালকে যখন তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে তখন পানির চাপের তোড়ে কিন্তু লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকায় একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হাতীবান্ধা উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি এবং দক্ষিণ ডাউয়াবাড়ির আরো দুটি সড়ক, কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এতে কিন্তু ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পানি দ্রুত কমে যাওয়ার কারণে কিন্তু ওই এলাকার দুর্ভোগ কিছুটা কমেছে। তবে ব্যারেজ থেকে ভাটি অঞ্চলে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, আদিতমারি উপজেলার মহিষখোঁচা সহ কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কিছু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ কিন্তু এখনো দুর্ভোগ পাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে বন্যার আপাতত কোনো শঙ্কা নেই, তবে পানি কমার পরে পরে যে ভাঙ্গন দেখা দিবে নদীর দুই তীরে সেই ভাঙ্গন রোধে কিন্তু আসলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সব মিলিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে লালমনিরহাটের 5 উপজেলার জন্য 40 মেট্রিক টন করে প্রত্যেকটি উপজেলায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই বন্যা দুর্গত যে বাসিন্দারা রয়েছে, যারা দুর্ভোগে পড়েছে, তাদের বিতরণ করা হবে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা নদীর সর্বশেষ খবর। তোয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা। নরসিংদীতে এনসিপির পদযাত্রার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন। বেলাল, পদযাত্রা ঘিরে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। তো জানাতে চাই, আজকে কিছুক্ষণ আগে থেকেই নরসিংদী, যেটি আসলে ঢাকা সিলেট মহাসড়কের জেলগেট এলাকা, এখান থেকেই মূলত জাতীয় নাগরিক পার্টির আজকের যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হবে এবং ইতিমধ্যেই পুরো জেলা থেকে নেতা কর্মীদের যে মিছিল, সেই মিছিল নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। এখানে ইতিমধ্যে পৌঁছেছেন এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন এবং বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছেন স্থানীয় নেতা কর্মীরা এবং একই সঙ্গে যেটি সভাস্থল, সেখানে আসলে এই জায়গা থেকে তাদের যে পদযাত্রাটি সেটি তারা যাবেন। আমরা একটু জানতে চাইবো যে এই জাতীয় নাগরিক পার্টির যিনি দায়িত্বে আছেন তাসলিম তারার কাছে, যারা আজকের এই কর্মসূচি এবং এই আপনাদের যে এই মুহূর্তের অবস্থান সম্পর্কে আমাদের যদি একটু জানান। আমরা দেশব্যাপী জুলাই পদযাত্রায় তো সবগুলো জেলা থেকে সবার কথাগুলো শোনার চেষ্টা করেছি, সবার স্বপ্নের কথা, সমস্যার কথা, কিভাবে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই
উপলক্ষেই পদযাত্রাটি করেছি এবং মানুষ আসলে আমাদেরকে সমর্থন জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন এবং আমরা চাই যে আমাদের রাজনীতিটাতে তাদের কথা দিয়ে যাতে প্রতিফলিত হয়। মানুষের সাড়া কেমন পাচ্ছে? অভূতপূর্ব সাড়া পাচ্ছি। অনেক স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের কাছে আসছেন, কথা বলছেন, শুভকামনা জানাচ্ছেন, তাদের সমস্যাগুলোর কথা জানাচ্ছেন, স্বপ্নের কথা জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। তো জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আসলে যে পদযাত্রাটি সেটি শুরু হবে এবং এই পদযাত্রাকে ঘিরে আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই তারা পুরো এলাকাতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা নিশ্চিত করার যে প্রক্রিয়া সেটি তারা করছেন এবং ইতিমধ্যেই আসলে এই পুরো নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে ৬টি উপজেলা থেকে তারা যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন। এখন কিন্তু আসলে এই জেলগেট মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়েছে। এই পদযাত্রাটি প্রায় ২ কিলোমিটার এলাকা অতিক্রম করে যদি নরসিংদী সদর পৌরসভা এলাকা সেখানে কিন্তু যাবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে পদযাত্রাটি শুরু হয়েছে এবং পদযাত্রাতে যুক্ত হয়েছেন এনসিপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নাহিদ ইসলাম, তাদের উদ্দেশ্যে হাত মেরে সাড়া করছেন। দর্শক, নরসিংদীতে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। বছরের পর বছর ধরে ময়মনসিংহ রেলওয়েতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর একজনের চাকরি করছে অন্যজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে চাকরি করায় এমন ৫ জনের তথ্য মিলেছে দেশ টিভির অনুসন্ধানে, যা চাকরি বিধির নিয়ম বহির্ভূত বলেছেন খোদ রেলওয়ে কর্মকর্তারাই। এ নিয়ে পুরো জেলা জুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের পাশেই গাইতি, কোদাল, শাবল, দা হাতে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কয়েকজন পুরুষ শ্রমিক। তবে তাদের পোশাক আর কাজের ধরন কিছুটা অস্বাভাবিকতা চোখে পড়ে। সন্দেহ জাগে তারা কি প্রকৃত কর্মী? এই রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান নামে দেশ টিভি কথা বলে জানা যায়, যাদের নামে এইসব কাজের তালিকা তারা মিনা, শিউলি, পলি, অঞ্জলি ও আরতি। অথচ বাস্তবে গত কয়েক বছর ধরে তাদের পরিবর্তে কাজ করে যাচ্ছে এই পুরুষ শ্রমিকরা। উনি আমার আত্মীয় লাগেন, আবার অসুস্থ যেহেতু 12 বছর আমাকে বলছে আপনারা কাজ করছেন যেহেতু আগে একটু আমার যে সহযোগিতা করতেন। আমি আমার বউ আয় সকালে বউ নিয়ে আই বৈশা থাকে, আমি কাজ করি। ঘটনার সত্যতা যাচাইয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ প্রকৃত শ্রমিকদের ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন ধরে নিজেদের নামে চাকরি হলেও কাজ করে যাচ্ছে তাদের স্বামী ও অন্যান্য পুরুষ সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলছে এই অনিয়ম। পাওয়ার সমস্যার কারণে যে তারে দিয়েছিলাম করবার লিগা, আমি আসে বৈশা থাকি, হ্যাঁ কাজ করে অন্তর ডেরেনে কাজ করতে হয়, কোন সময় শুকনা কাজ করতে হয়। শুকনা কাজ হইলে আমি ঝাড়ু দিয়ে কইরা খালি, আর ডেরেনের কাজ যখন থাকে তারে দেওয়া করাই। আমার বাচ্চা নিয়ে তো করতে পারি না স্যার, বাচ্চার জন্য তার বাবা, তার সাথে আসি, তার বাবা করে। স্বামীর লগে একটু থাকি, পরে আমার স্বামী চাকরি করে। পরিচ্ছন্নতা কর্মীদের তদারকির দায়িত্বে থাকা 2 কর্মকর্তা দেশ টিভিকে জানান, সুবিধা দিয়ে একজনের চাকরি অন্যজন দিয়ে করানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। বিষয়টি তারা জানতেন বলেও স্বীকার করেন। হ্যাঁ, ওই যে শিউলি আর বিনা আর অঞ্জলি, পলি, এই 4টা মহিলা, এই 4 দিনের পর কাজ করে। উদ্বেগ জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জানান, সরকারি চাকরি একজনের হয়ে অন্যজনের করার সুযোগ নেই। সরকারি চাকরিতে কারো জায়গায় কারো প্রক্সি দেওয়ার সুযোগ নাই। তবে অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা থাকলে ছুটি নেওয়ার প্রভিশন আছে প্রথমত। আর আপনারা যেটা বললেন যে প্রক্সি দেয়, এটা সম্পূর্ণ মেডিকেল ডিপার্টমেন্ট দেখাশোনা করে। আমার এখানে যতগুলো ক্লিনার আছে সবগুলো মেডিকেলের আওতাভুক্ত। সেবার মান নিশ্চিত করতে সরকারকে এখনই প্রক্সি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী বিজয়ের বার্ষিকী উদযাপনকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকোরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির মতবিনিময় সভা। বুধবার সকালে উপজেলার বলিয়াদি জমিদার বাড়ি এলাকায় পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন,
আহাদ আলী মুন্সি, এম এ খালেক চৌধুরী এবং সবুজ সরকার। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আগামী 5 তারিখে আমাদের বিজয় মিছিল আমাদের কালিয়াকৈর উপজেলা পৌরসভা যৌথ উদ্যোগ হবে, তা সফল করার জন্য, এবং 6 তারিখে গাজীপুর জেলার বিজয় মিছিলকে সফল করার জন্য আমরা আজকে এখানে আলোচনা করে সুচারু বিশ্লেষণ করে আমরা তার সিদ্ধান্তের জন্য উপস্থিত হয়েছি, যাতে 5 তারিখ এবং 6 তারিখের বিজয় মিছিলটা সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে হয়। দেশি বিদেশি নানা জাতের গাছ নিয়ে লালমনিরহাটে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন করেছে জেলার প্রশাসন ও বন বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জামাল বাদশা। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে বৃক্ষ মেলা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য। ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন গাছে ভরপুর মেলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। কেউ গাছ কিনছেন, কেউ বা গাছের পরিচর্যা সম্পর্কে জানছেন। বিকালে ঘুরতে এসেছি, এত সুন্দর সুন্দর গাছ দেখে গাছগুলো পছন্দ করে ফেলেছি এবং 2-1টা গাছও কিনেছি। এই মেলাতে সব ধরনের গাছ আমরা পাই, সবুজ না থাকলে তো আসলে আমরাই থাকবো না। ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর গাছ দেখার অভিজ্ঞতা, প্লাস হচ্ছে এটা হচ্ছে গাছের প্রতি একটা প্রেম জন্মায়। যারা প্রকৃতি প্রেমী তারাই বৃক্ষ মেলা পছন্দ করবে। নার্সারি মালিকরা বলছেন তরুণদের আগ্রহ এবার বেশি, বিক্রিও ভালো। অনেক আসলে লোকের সমাগম, আর সবচেয়ে বেশি হচ্ছে শিক্ষার্থীরা। থেকে শুরু করে শেওড়া, ডুমুর, অ্যাগ্লোনিমা, আরও অনেক প্রজাতির গাছ আছে। বর্তমান মেলার যে বেচা বিক্রি সেটা দারুণ। হ্যাঁ, আমরা হ্যাপি। গাছ মানে জীবন, গাছ মানে ভবিষ্যৎ, এই বার্তা পৌঁছাতেই বৃক্ষমেলার এই আয়োজন বলে জানান জেলা প্রশাসক। এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে বৃক্ষকে ছড়িয়ে দেওয়া, বৃক্ষের গুরুত্ব বুঝবে, এটা একটা সিম্বলিক। এর ফলে মানুষ মানে তার বাড়িতে বাড়িতে গাছ লাগাবে। সবুজের গুরুত্ব বোঝাতে লালমনিরহাটের বৃক্ষমেলা হয়ে উঠেছে পরিবেশ সচেতনতার নতুন প্ল্যাটফর্ম। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।